আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের গণিতের 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় একদমই সহজ। কিছু মুখস্থ পড়াশোনা রয়েছে, সেইগুলা স্লাইডে রয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। বাড়ির কাজ থাকবে, সেগুলো মুখস্থ করে নিতে হবে পরিমাপ থেকে। আর গড়ের প্রশ্নগুলা কি টাইপের প্রশ্ন গড় থেকে আসে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ইনশাল্লাহ ক্লাসটি সহজেই আপনারা বুঝতে পারবেন, তবে ক্লাস থেকে উপকৃত হতে হলে অবশ্যই আপনাকে নোট করতে হবে। এই জন্য যদি কেউ শুয়ে টুয়ে থেকে ক্লাস দেখতে থাকেন, উঠে বসুন এবং খাতা নিয়ে ক্লাস করা শুরু করুন। যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা সবাই একটু আপনাদের সকলের উদ্দেশ্যে জানানোর উদ্দেশ্যে আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন, ফ্রেন্ড সার্কেলকে মেনশন করতে পারেন। আর অবশ্যই কিন্তু প্রতিদিন পরীক্ষা চলতেছে। আজকে গণিতের পরীক্ষা কিন্তু রয়েছে। যেদিন আপনাদের যে আপনার হচ্ছে ক্লাসগুলো থাকে, সেই দিন কিন্তু সেইটা সাবজেক্টের উপরেই পরীক্ষা হয়। এবং পরীক্ষার টপিক কিন্তু আপনারা জানেন যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাস থেকে 15 মার্কের হচ্ছে প্রশ্ন থাকে। এবং এই যে বইটা রয়েছে, এই বই থেকে হচ্ছে আমাদের র্যান্ডমলি সেখানে প্রশ্ন সিলেক্ট করা হবে, তবে সেখানে কিন্তু লেকচার মেনশন করা রয়েছে, কোন এক্সামে কোন লেকচারগুলো হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকতেছে। অবশ্যই এই সেবা নেওয়ার জন্য আপনাদেরকে বইটা সংগ্রহ করে নেন, এতে করে আপনাদের বইটা কয়েকবার রিভিশন দিয়ে দেওয়া হবে, 3বার রিভিশন হয়ে যাবে বইটা, এবং অনেকগুলা পরীক্ষা দিতে পারতেছেন। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। খুবই সহজ টপিক, সেটা হচ্ছে গড় বের করা। ছোটবেলা থেকেই আমরা গড় বের করে অভ্যস্ত, কারণ আমরা ফ্রেন্ড সার্কেল অনেক সময় একসাথে টাকা এক জায়গায় করে কোনো একটা জিনিস কিনে আবার সবাই সমভাবে বন্টন করে নিতাম। গত দিনের যে গল্প বলেছিলাম, সেই মানে ওই রকম বন্টন না, যেটা মোল্লা নাসিরউদ্দিন করছে, যে যাকে খুশি তাকে দিবে, যাকে খুশি দিবে না, ব্যাপারটা তা না। সুষম বন্টন হয় হচ্ছে গড় পদ্ধতিতে। তো আমরা যদি গড়ের কথা বলি, গড় হচ্ছে মানে অ্যাভারেজে অনেকগুলা হচ্ছে আমার সংখ্যাকে আমি অ্যাভারেজ করব, মানে হচ্ছে সবগুলা সমান করে ভাগ করে দিলে কত করে পাবে, এরকম একটা ব্যাপার। যেমন ধরেন আমরা কি করলাম, আহ, কুরবানির সময় যেটা করা হয়, কুরবানির সময় যেটা করা হয় যে যারা কুরবানি দিতে পারে না, গরিব দুঃখীদের জন্য সমাজ ব্যবস্থায় গ্রামের মধ্যে যেটা হয়, যে সবগুলা হচ্ছে মাংস সমাজের ভাগ এক জায়গায় করে, এরপরে যতগুলা ফ্যামিলি কুরবানি দিতে পারে নাই, তখন তাদেরকে সমান করে বন্টন করে দেওয়া হয়। তো মোট কত কেজি হলো এবং আমাদের ঘর সংখ্যা কত, সমাজে ঘর সংখ্যা কত, তত দিয়ে ভাগ করে বন্টনটা করা হয়। গড়ের কাজ আমরা সবাই করে আসি, কিন্তু হয়তো পরীক্ষাতে থাকলে আবার অনেকের প্রবলেম হয় যদি ভাষাটা চেঞ্জ হয়। আমরা দেখব কি রকম করে ভাষা চেঞ্জ করে প্রশ্নগুলো করতে পারে। গড়ের যদি আমরা সূত্রটা বলি, মানে একদম জেনারেল যদি সূত্রটা বলি, সেটা হচ্ছে অনেকগুলো রাশি রাশি আমার 5টা 10টা যে কয়টাই হোক না কেন, রাশিগুলোর গড় বের করার জন্য আমার যেটা করতে হবে, উপরে হচ্ছে তাদের সমষ্টি নিতে হবে, উপরে তাদের সমষ্টি, আর নিচে হচ্ছে যে কয়টা রাশি আছে সেই কয়টা হচ্ছে সংখ্যা দিয়ে ভাগ করব। সাপোজ যদি আমরা বলি 10টি যদি কোনো সংখ্যা থাকে, 10টি সংখ্যা যদি আমার থাকে, তাহলে ওই 10টি সংখ্যার গড় হবে 10টি সংখ্যার সমষ্টি। তাহলে 10টি আমার সংখ্যার সমষ্টি, উপরে হবে তাদের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, আর নিচে হবে এই যে 10টা যেহেতু সংখ্যা, 10 দিয়ে হচ্ছে আমার ভাগ, এটাই হচ্ছে গড়। এখন আমার কোনো সময় পরীক্ষাতে কিন্তু দেওয়া থাকতে পারে, পরীক্ষাতে আমার যেটা দেওয়া থাকতে পারে গড়ই দেওয়া থাকবে, আমার যেটা কি দেওয়া থাকবে, গড়ই দেওয়া থাকবে, এবং কয়টা সংখ্যার গড় আমাকে হচ্ছে সেটা মেনশন করা থাকলো। তার মানে বলা আছে যে 10টা সংখ্যার গড় অত, ধরেন 10টা সংখ্যার গড় এক্স, দিয়ে বলতেছে সমষ্টিটা কত। তাহলে এই যে সমষ্টি বের করার জন্য আমরা যদি আর আর গুণ করি, গড়ের নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে গড় গুণন হচ্ছে 10, আর এই হচ্ছে সমষ্টি গুণন 1, তার মানে সমষ্টিই থাকবে। সেক্ষেত্রে আমরা সমষ্টি ইকুয়াল লিখতে পারি যে গড় গুণন সংখ্যা। তাহলে সমষ্টি কি হবে, সমষ্টি হবে গড় গুণন যে কয়টা রাশি আছে রাশির হচ্ছে আমার সংখ্যা। এভাবে আমরা কিন্তু করতে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেহেতু সহজ ব্যাপার, যে 0 5 7 এই হচ্ছে এদের গড় কত। শূন্য কিন্তু একটা সংখ্যা, আপনি শূন্য যে তার কোনো ভ্যালু নাই, এই জন্য একে যে সংখ্যা থেকে ভাগ বাদ দিবেন সেই ব্যাপারটা কিন্তু হবে না। তার মানে এই জিনিসটা কিরকম হয়,
যে ধরেন তিনজন বন্ধু, একজন 5 টাকা দিছে আর একজন 60 টাকা দিছে, তো 5-60 টাকা এখন আপনাদের টাকার দাম একদমই কম, ধরেন একজন 500 টাকা কন্ট্রিবিউট করছে আর হচ্ছে এ 700 টাকা কন্ট্রিবিউট করছে। আর এইটা হচ্ছে আপনার সেই চতুর বন্ধু যে হচ্ছে যে আগে আগে অর্ডার করছে, কিন্তু সে বলছে আমি তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি, ঠিক আছে, কিন্তু সে মানি ব্যাগ আনতে ভুলে গেছে, কি তাকে আপনারা খাবার দিবেন না? অবশ্যই খাবার দিবেন। সো এই যে শূন্য, আমার যখন গড় বের করবো তখন তিনজনই সমান করে পাবে। এই 0 আর 5 যোগ করলে 5 আর 5 7 12, 12 হচ্ছে আমার যোগফল। আর এখানে সংখ্যা কিন্তু হচ্ছে 3টা, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, গড় কিন্তু হচ্ছে আমার 12। এই হচ্ছে ব্যাপার যে গড় ইকুয়াল হচ্ছে আমার সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। তো সমষ্টি হচ্ছে আমার 12 হচ্ছে, আর হচ্ছে সংখ্যা হচ্ছে 3টা, 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে পরীক্ষাতে এগুলো একদমই সহজ জিনিস, এরকম জিনিস দিবে না, দেখা যাচ্ছে দিবে না বলতে এইগুলো আবার দেয় অনেক জায়গাতে, যেহেতু আমরা যে কোর্সটা করাচ্ছি এটা নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেড, তো নিবন্ধনে এত সহজ প্রশ্ন হয়তো দিবে না, কিন্তু ওই 16-17 গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে আবার এই প্রশ্নগুলো দিয়ে দেয়। এবারে আপনি একটু দেখেন, হাফ, 5/6, 3/4, 5/12, এদের গড় কত? তো আমার কিন্তু সমষ্টি বের করতে হবে। আমরা ভগ্নাংশের ক্লাস কিন্তু করেছি, সেখানে সমষ্টি বের করা শিখেছি। আমরা যদি সমষ্টি বের করি এদেরকে, তাহলে ধরেন আমরা সবগুলো যোগ যদি করে দিতে চাই, 4টা সংখ্যার যোগ, নিচে হচ্ছে আমার লসাগু, তো 2, 6, 4, 12, এদের লসাগু কত হবে? দেখেন 12কে 2 দিয়েও ভাগ যায়, 12কে 6 দিয়েও ভাগ যায়, 12কে 4 দিয়েও ভাগ যায়, সো 12ই হবে আমার লসাগু। এবার 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 কে 6, এবার 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 5 2 করে 10, এবার 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 তিরিখে 9, এবার আমি 12 দিয়ে 12কে ভাগ করলে 1, তাহলে 5 গুণন 1 হচ্ছে আমার 5, থাকতেছে কত তাহলে? 10, 16, 16 আর 9 25, আর 5 হচ্ছে আমার 30, আর নিচে হচ্ছে আমার 12। তাহলে এই যে 4টা যে সংখ্যা দেওয়া আছে, 4টা ভগ্নাংশ সংখ্যা, তাদের যোগফল হচ্ছে আমার 30/12। এখন এদের গড় কত হবে? যেহেতু এটা 4টা সংখ্যা, তাহলে 4টা সংখ্যার উপরে হচ্ছে আমার সমষ্টি 30/12, আর নিচে হচ্ছে আমার সংখ্যা যে কয়টা সেটা দিয়ে আমি ভাগ করব। 4টা যেহেতু সংখ্যা, আমি 4 দিয়ে ভাগ করে দিলাম। এবারে কিছু নাই মানে 1 আছে, এই ধরনের আমার ক্যালকুলেশন কিভাবে করব? আমি এটাকে উপরে নিলে উল্টে যাবে, এটাকে উপরে নিলে উল্টে যাবে, তার মানে 30/12, আর নিচে 1 আছে, একটা উপরে চলে যাবে, 4টা নিচে চলে যাবে, ঠিক আছে। অনেকে অনেকভাবে এটা এরকম করতে পারেন যে সবার উপরে আর সবার নিচেরটা গুণ, সবার উপরে আর সবার নিচেরটা গুণ, এটা হচ্ছে উপরে থাকবে, দেন 30 আর 1 গুণ করছেন, উপরে 30 আর 1, আর ভেতরের দুইটা হচ্ছে নিচে গুণ করে 12 আর 4, ঠিক আছে। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন। এবার কাটাকাটি জাস্ট একটু আমরা করতে পারি, 5 দিয়ে কাটলে 5 ছক 6 দিয়ে কাটলে 5 ছক 30, 6 দুগুণে 12, তাহলে আর কাটাকাটি কিন্তু করা যাচ্ছে না, উপরে 5, নিচে 4 দুগুণে 8, 5/8, ঠিক আছে। এবার এই লাস্টের প্রশ্নটা আপনারা আনসারটা একটু বের করে বলেন যে কত হবে। একটু যেটা খেয়াল রাখতে হবে এই প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে, এই প্রশ্নগুলো গড় আপনারা সবাই জানেন আমি আশা করি, কিন্তু পরীক্ষার হলে আপনার ব্রেনটা খুব ভালোভাবে কাজ না করার কারণে কিছু জায়গাতে আপনি অসতর্কতার কারণে ভুল করে ফেলেন, কিছু জায়গাতে আপনি প্রশ্নটা ধরতে সমস্যা হয়। যেমন 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় দেওয়া আছে এত সেন্টিমিটার, ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? তাহলে মোট বৃষ্টিপাত মানে মোট মানেই কিন্তু আমার সমষ্টি, তাহলে ফেব্রুয়ারি মাসে যে যত বৃষ্টিপাত হবে তাদের সমষ্টি বের করতে বলছে, এবং গড় বৃষ্টিপাতের ভ্যালু কিন্তু দেওয়া আছে, তাহলে সমষ্টি ইকুয়াল কত হবে? সমষ্টি ইকুয়াল হবে আমার যে গড় গুণন হচ্ছে আমার মোট কত সংখ্যা। এখানে আসলে মোট সংখ্যাটা কিসের? দিনের সংখ্যা। ফেব্রুয়ারি মাস কত দিনের? প্রতিদিনের বৃষ্টিপাত দেওয়া আছে, ফেব্রুয়ারি মাসের হিসাবটা যাচ্ছে, ফেব্রুয়ারি মাস কত? আপনি পট করে মাথায় আসবে ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিন, কিন্তু এই যে পরীক্ষাতে অনেকের ব্রেনে আসবে না যে ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনেও হয়। এখন 28 দিন 29 দিনে ব্রেনে আসছে, কিন্তু 29 দিন কখন হয়? 29 দিন হয় কিন্তু লিপ ইয়ার মানে অধিবর্ষ যখন হয় তখন কিন্তু এটা 29 দিন হয়। এখন 29 দিন এই লিপ ইয়ারটা আবার কখন হয়? প্রতি 4 বছর পর পর হয়, কিন্তু 2000তম বছরকে লিপ ইয়ার কিনা এটাও কিন্তু জানার প্রয়োজন। এখন 2000তম বছর লিপ ইয়ার কিনা আমরা কিন্তু জানি, অন্তত 2010 সাল লিপ ইয়ার ছিল, সরি 2008 সাল লিপ ইয়ার ছিল, 2012 সাল লিপ ইয়ার ছিল, 16 সাল ছিল, তারপরে 20 ছিল, 24 ছিল, আবার 28 হবে। তো ব্যাকে যদি যাই, 8 এর আগে 4 সাল ছিল, 2000 সালও ছিল।
এখন 2000 সালের ব্যাপারটা তো আমরা বুঝতেই পারলাম যে 2000 সালের ব্যাপারটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে যদি বলতো যে এই 1546 এই সালটা এর ফেব্রুয়ারি মাস, তখন কি ঘটনা ঘটতো, ওইটা কি লিপিয়ার ছিল কিনা। লিপিয়ার জন্য টেস্ট করার ওয়ে আছে। আমার 1 নাম্বার ওয়ে হচ্ছে 400 দিয়ে ভাগ করব। যদি কোনো সংখ্যা, কোনো যদি বছর, কোনো সাল 400 দিয়ে ভাগ চলে যায়, ওইটা লিপিয়ার। 400, 2000কে 400 দিয়ে ভাগ করে যায়, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা লিপ ইয়ার। 400 দিয়ে যদি ভাগ না যায়, আমি আরেকটা চেক করতে পারি যে সেটা সেটা 400 দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না, তখন আমরা চেক করব সেটা 4 দিয়ে ভাগ যায় কিনা, সেটা 4 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 4 দিয়ে ভাগ যায় এবং 100 দিয়ে না যায়, 100 দিয়ে হচ্ছে ভাগ না যায়, 100 দিয়ে না যায়, তাহলে সেটা আবার লিপ ইয়ার। এইটা কেন বললাম, কোন সংখ্যা 100, কারণ দেখেন 100তম বছর কি হবে, 100তম বছর কি লিপ ইয়ার, 100তম বছর কি লিপ ইয়ার, আপনাকে যে প্রশ্ন করা হয়। এখন তো 2000 ধরেন আপনার যে সালটা চলতেছে, ধরেন আপনাকে বলা হলো 2020 সালকে লিপ ইয়ার, আপনি বলছেন হ্যাঁ লিপ ইয়ার, কিন্তু 100তম বছর কি লিপ ইয়ার ছিল, 200তম বছর কি লিপ ইয়ার ছিল, উত্তর হচ্ছে না। 100তম বছর 104 দিয়ে ভাগ যায়, কিন্তু 100 দিয়ে যেহেতু 100 ভাগ যায়, সো 100 লিপ ইয়ার না। 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না। যেমন 200তম বছর লিপ ইয়ার না, কারণ 4 দিয়ে ভাগ যায় 200, কিন্তু 100 দিয়েও ভাগ যায়, কিন্তু 100 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার হবে না। 300তম বছরও লিপ ইয়ার না। এবার প্রশ্ন হচ্ছে 400তম বছর লিপ ইয়ার কিনা, হ্যাঁ, কারণ প্রথম শর্তই হচ্ছে 400 দিয়ে ভাগ যায় কিনা। 400 দিয়ে যখন ভাগ চলে যাবে, তখন 2 নম্বরে আমি আর চেকই করব না, ঠিক আছে। এবার যদি বলা হয় 500তম বছর লিপ ইয়ার কিনা, 500কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 100 দিয়ে ভাগ যায়, কিন্তু 100 দিয়ে ভাগ যেটা 4 দিয়েও যাবে ভাগ, 100 দিয়েও ভাগ যাবে, সেটা কিন্তু লিপ ইয়ার না। 4 দিয়ে ভাগ যাইতে হবে, 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না। আমি মনে হয় বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো যখন লিপ ইয়ার হবে, 2000তম সাল যেহেতু লিপ ইয়ার, এখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে আমার 29 দিন, তাহলে প্রতিদিনে বৃষ্টিপাত হয় হচ্ছে 0.55 করে, আর 29 হচ্ছে আমরা গুণ করে দিব। এবার যদি 55 আর 29 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে, আমরা 29 55 একই রকম তাহলে গুণফল পাবো। 5 30 হচ্ছে 150, 5 হচ্ছে আমার 29-এ 145, তাহলে 145, 5 5 4 9, 5 1, যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক হবে, 15.95 সেন্টিমিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তবে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করা গেলেই লিপ ইয়ার কিন্তু না, 100কে কিন্তু 4 দিয়ে ভাগ যায়, মাথায় রাখবেন। তখন কিন্তু আবার এই যে ইউনিকগুলো আছে, ওই প্রশ্নগুলো দিলে কিন্তু আবার আটকে যাবেন। 100তম, যেমন 100কে কি 100কে 4 দিয়ে ভাগ করা যায়, 200কে কি 4 দিয়ে ভাগ যায়, যায় তো, 300কে কি 4 দিয়ে ভাগ যায়, যায় তো, কিন্তু এরা কেউই কিন্তু লিপ ইয়ার না। কারণ কি, এটা 100 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 100 দিয়ে 4 দিয়ে ভাগ যাওয়া যাবে, কিন্তু 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন। এবার এগুলার উত্তর করেন, এগুলার উত্তর দিবেন, আমি করে দিব, কিন্তু উত্তর দিয়ে দিবেন, আপনারা আমার আগে আগে উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন বলতেছে 3x 3y 3z ইকুয়াল যদি 90 হয়, xy z এর গড় কত। xy z এর গড় বের করতে বলছে, তাহলে আমাকে তো xy z এর সমষ্টি বের করা লাগবে। xy z এর গড় মানে উপরে x প্লাস y প্লাস z সমষ্টি ডিভাইডেড বাই, যেহেতু তিনটা সংখ্যা 1 2 3, 3 দিয়ে ভাগ করতে হবে, এটাই হবে এই তিনটার গড়। এখন এখানে 3x 3y 3z এর যোগফল দেওয়া আছে, 3 যদি আমরা কমন নেই, x প্লাস y প্লাস z হবে ইকুয়াল 90। তাহলে এখান থেকে আমি যদি x প্লাস y প্লাস z বের করতে যাই, তাহলে 60কে 90কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাবো আমি 30। তাহলে যোগফল যেহেতু আমি 30 পেলাম, 30কে এবার 3 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে আনসার। তার মানে জিনিসটাকে আপনাকে সরাসরি না বলে একটু ব্রেন খাটিয়ে হচ্ছে আপনাকে বের করতে হবে, যদিও জিনিসটা কঠিন না, ঠিক আছে। এবার যেটার জন্য আপনারা একটু বেশি মনোযোগ রাখবেন, সেটা হচ্ছে এই জাতীয় প্রশ্নের জন্য। এখানে পি কিউ না দিয়ে থাকতে পারতো, এরকম ভাবে দেওয়া থাকতো যে 5টি সংখ্যার গড় হচ্ছে দেওয়া আছে ধরেন আমার 25, তারপরে দেওয়া আছে 60টা সংখ্যার গড় হচ্ছে আমার 23, বলছে সবগুলো সংখ্যার গড় কত, এরকম ভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে। দেখেন পি সংখ্যাটির গড় যদি আমার এ হয়, তাহলে পি এখানে মেনলি
সংখ্যক মানে পি সংখ্যক সংখ্যার, এখানে একটা সংখ্যক হইলে ভালো হতো, এই যে সংখ্যক, ঠিক আছে, পি সংখ্যক সংখ্যাটির গড়, সংখ্যার গড়। তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে বলেন তো? সমষ্টি ইকুয়াল কত হবে? দেখেন সমষ্টি মানেই হচ্ছে গড় গুণন হচ্ছে সংখ্যা। তাহলে পি সংখ্যাটির গড় হচ্ছে এ, এ কে আমার কি দিয়ে, কয়টা সংখ্যা, পিটা সংখ্যা আছে, তাহলে এপি, এপি। আচ্ছা, এরপরে বলতেছে কিউ সংখ্যাটির গড় হচ্ছে আমার বি, তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? সংখ্যার সমষ্টি, এদের গড় কত, বি গুণন কয়টা সংখ্যা আছে, কিউ। পি সংখ্যক সংখ্যার সমষ্টি এপি, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে বি কিউ। তাহলে এই যে পি আর কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কত হবে? অবশ্যই তাহলে কি সংখ্যার সমষ্টি, এই সমষ্টি আর ওই সমষ্টি যোগ হবে, এপি প্লাস হচ্ছে বি কিউ। এখন এই এত সংখ্যকের গড় চাচ্ছে, তাহলে মোট গড়, গড় কত হবে, মোট যে সমষ্টি এপি প্লাস বি কিউ, এই মোট সমষ্টিকে মোট যত কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে পি সংখ্যক সংখ্যা, এখানে আছে কিউ সংখ্যক সংখ্যা, তাহলে পি প্লাস কিউ দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে দিই, এখান থেকে আপনাদেরকে স্টার মার্কটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এবার আসেন বয়স সংক্রান্ত। মাঝে মাঝে স্ক্রিন ঝাপসা হয়ে যায়, নোট করতে সমস্যা হয়, স্ক্রিনটা অফ স্ক্রিন হয়ে গেলে এইটা হচ্ছে আপনার ইয়েতে হয়, খুব বেশি সমস্যা হওয়ার কথা না, এটা অফ স্ক্রিনে গেলে ডিজিটাল বোর্ডে এটা হবেই, মানে যেহেতু আমরা ডিজিটাল ডিভাইস দিয়ে নিচ্ছি ক্যামেরা, মানে আমি তো একটা অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট, তো ও আসলে যখন আমি এখানে চলে যাচ্ছি তখন সে শুধু বোর্ডকে ফোকাস করতেছে, এজন্য এই যে একটা মানে সুইচ করতেছে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসে যাচ্ছে, তখন হচ্ছে একটা আপনার ব্লিঙ্ক করতেছে, ওকে। এই প্রশ্নগুলা দেখেন, মানে গড়ের প্রশ্ন শুধু চেঞ্জ, গড় মেন টপিক তো সেমই, যেমন বলতেছে পিতা ও মাতার বয়সের সমষ্টি 95 বছর, আপনি আপনার বাবা মা ধরেন ধরেন, ও গড়, তো বাবার মায়ের বয়সের গড় হচ্ছে 45 বছর, তাহলে দুইজনের এই পিতার মাতার সমষ্টি কত হবে বলেন তো? তাদের গড় যদি হয় 45, তাহলে দুইজন মানুষ 45 দুগুণে 90 বছর তাদের সমষ্টি হবে। এখন বলতেছে আবার পিতা মাতা পুত্র, তার মানে তিনজন, যখন তাদের সাথে তাদের পুত্রকে নিয়ে আসা হয় তখন গড় কমে যায়, কারণ ওই পুত্রটা হচ্ছে বাচ্চা, ছোট মানুষ, তখন তাদের বয়সের গড় হয়ে গেছে 36 বছর। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে পিতা প্লাস মাতা, ওদের সমষ্টি হচ্ছে 45, দুইজন মানুষ, তাহলে সরি গড় হচ্ছে 45, গড়কে যদি দুইজন মানুষ 2 দিয়ে গুণ করি, 45 দুগুণে 90 হচ্ছে পিতা প্লাস মাতা। এখানে পিতা প্লাস মাতা প্লাস হচ্ছে পুত্র, এদের গড় হচ্ছে আমার 36, কজন মানুষ, তিনজন, তাহলে এই 36কে আমি 3 দিয়ে গুণ করলে ওদের সমষ্টি পাবো, 3 35 105, 3 36 108। এই যে বাবা আর মা মিলায় হচ্ছে 90 বছর, আর বাবা মা পুত্র মিলায় হচ্ছে 108 বছর, তাহলে 90 থেকে 108 কত ডিফারেন্স, 18 ডিফারেন্স, এই 18টাকে এই হচ্ছে পুত্র, তাহলে পুত্র কত হবে, 18 বছর। হিসাব কিন্তু ক্লিয়ার। এগুলো আলাদা করে খুব যে কোনো প্রসেস শিখবেন, এগুলার আমার কাছে কোনো প্রয়োজন মনে পড়ে না, ঠিক আছে, মানে আপনার ইনটিউশন জিনিসটা বাড়াইতে হবে, আপনার বুদ্ধিমত্তাকে বাড়াইতে হবে, যেন আমরা মুখে মুখে যেমন এই যে হাট বাজারের দোকানে গেলে তো ক্যালকুলেটর বের করি না, আমরা ওই 3.5 কেজি আপনার হচ্ছে পটলের জায়গাতে যদি এই 3 পোয়া পটলও হয় 1 কেজি রেটে আমরা কিন্তু বের করে ফেলতে পারি, 1 কেজি রেটে খুব ভালো করে বুঝতে পারি যে 3 পোয়ার দাম হবে, 1 কেজি যে টাকা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে প্রতি পোয়ার দাম বের হবে মানে 250 গ্রামের, এরপরে 3 দিয়ে গুণ করতে হবে। এইগুলা কিন্তু সবাই পারে, মেয়ে মানুষ আরো হিসাবে বেশি পাকা, মানে যখন সে বাজারে যায়, কিন্তু পরীক্ষার সময় হয়ে যায় যে মেয়ে মানুষ নাকি একটু ক্যালকুলেশনে কাঁচা, এটা আসলে ওই যে মানসিক ভীতি থেকে এই জিনিসটা জন্ম নেয়, এই ভীতিগুলাকে দূর করতে হবে, ঠিক আছে। যেমন দেখেন
এই ম্যাটটা একটু দেখেন, এই ম্যাটটা দেখবেন বিভিন্ন জায়গাতে আপনাদেরকে শর্টকাট টর্টকাটের কথা বলা হবে, কিন্তু শর্টকাটে তো প্রয়োজনই নাই। পিতা 4 পুত্র, গড় বয়স মাতা ও 4 পুত্রের অপেক্ষা 2 বেশি। ব্যাপারটা দেখেন, মানে এই যে মাতা আর পিতা আছে, মানে একটা হচ্ছে দম্পতি আছে পিতা মাতা মিলায়ে, ঠিক আছে, তখন তাদের আবার 4 সন্তান, 4 সন্তান। তো বাপের বয়সের সাথে 4 সন্তান যদি আমি যোগ করি তখন তাদের যে গড়টা পাওয়া যায়, আবার যখন এই মাতার সাথে 4 সন্তান যখন যোগ করা হয় তখন যে গড়টা পাওয়া যায়, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তো কার ক্ষেত্রে বেশি? পিতার সাথে যখন সন্তানদের গড় বের করা হয় সেটা বেশি, আর মাতার সাথে যখন 4 সন্তানের গড় বের করা হয় তখন সেটা কম হয়। কত কম হয়? 2 কম হয়। এই যে 2 কম হইলো, মায়ের সাথে বছর যোগ দিলে গড় করলে 2 ছোট হয়ে যাচ্ছে, কারণ আমরা সচরাচর যেটা দেখি আমাদের দেশে সেটা হচ্ছে বাবারা মায়েদের চাইতে বয়স একটু বেশি থাকে। এই জন্য সন্তানদের বয়সের সাথে বাবার বয়স যদি আমরা যোগ করি, যদি গড় বের করি, তাহলে গড়টা বেড়ে যাচ্ছে, আর মায়ের সাথে গড় করলে গড়টা কমে যাচ্ছে। এবার আপনাকে দেখতে হবে কত কমছে। গড়টা কমছে হচ্ছে, মানে এদের গড়ের ডিফারেন্সটা কত? 2 ডিফারেন্স। কয়জন মানুষের? এই যে পিতা এবং 4 পুত্র, মোট কিন্তু 5 জনের। কয়জনের? 5 জন ব্যক্তির গড় কমছে কত? 2 করে গড় কমছে মায়ের সাথে যখন করা হয়। তাহলে 5 জনের প্রতিজনের যদি গড়ে যদি 2 করে কমে বা 2 করে যদি বাড়ে, তাহলে 5 জনের 5 গুণন 10, সরি 5 গুণন 2, এই যে 10, এই 10 বছরের কিন্তু ডিফারেন্স আছে কাদের কাদের মধ্যে? মার বাবার মধ্যে ডিফারেন্স আছে। তো কার বেশি বয়স? এখানে বলতেছে পিতা ও 4 পুত্রের গড় মাতা ও 4 পুত্রের অপেক্ষা বেশি, তার মানে বাপের বেশি আছে, বাপের 10 বছর বেশি। এখন বলতেছে মাতার বয়স যদি 50 হয় তাহলে পিতা কত? তাহলে মাতার চাইতে পিতা আরো 10 বছরের বড়, 60 বছর হচ্ছে আনসার। এখন যদি উল্টা বলতো, উল্টা যদি বলতো যে পিতার বয়স 50 হলে মাতার বয়স কত, তখন কিন্তু পিতার বয়সের চাইতে 10 কমে যেত। পরীক্ষার হলে যদি আমি প্রশ্ন করতাম তখন এখানে একটা ব্রেন গেম খেলতাম। কি ব্রেন গেম খেলতাম? সেটা হচ্ছে যে এই পরীক্ষাতে বলতাম একটু আনট্র্যাডিশনাল হয়ে, বলতাম যে পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড়ের চাইতে 2 বছর করে কম। তার মানে মাকেই বড় বানাই দিতাম, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা চায় সেটা হচ্ছে বাবাই বয়সে বড় হোক। তখন এই একটা কাজের জন্য পরীক্ষার হলে 50% স্টুডেন্ট ভুল করে আসতো। পরীক্ষার্থী 50% এই একটা কাজের জন্য ও ভালো করে খেয়ালই করতো না যে বাবার সাথে বেশি নাকি মায়ের সাথে বেশি, ও বাবার সাথে বেশি। সো পরীক্ষার হলে আমি যেটা বলবো, যতই পরীক্ষাতে এই বাবাই বেশিরভাগ ক্ষেত্রে দিক বেশি, আপনি একটু ভালো করে শিওর হয়ে নেবেন যে পরীক্ষাতে কোনটা বলছে, কারণ উল্টা করেও তো দিতে পারে। ঠিক আছে, ওকে। এবারে আপনাদের জন্য টেস্ট, এবারে আপনাদের জন্য টেস্ট। এই দুইটা এক উত্তর লিখবেন, 1 এর অত, 2 এর এত, এইভাবে উত্তর দুইটা লিখবেন, ঠিক আছে? দ্রুত। এই দুইটার আনসার করবেন দ্রুত, সময় হচ্ছে 40 40 80 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ড হচ্ছে সময় আপনাদের আছে। সবাই দ্রুত করবেন। আর সময় আছে 60 সেকেন্ড। বউয়ের বয়স বেশি, আমি ওই বউ আর হচ্ছে ইয়ের দেই নাই, হ্যাঁ ঠিক আছে, মানে বাবা মা দিছি, কিন্তু প্রশ্নে বাবা মা ছিল। সময় রয়েছে আর হচ্ছে 40 সেকেন্ড। আর হচ্ছে আপনার 25 সেকেন্ড রয়েছে, দ্রুত আনসার করুন। 14 বছর 5, আনসার করেছে 1 নাম্বার। 14 বছর 5 মাস তো নাই, 6 মাস কি লিখতে চেয়েছেন? কোনটা ক্লিয়ার হন। 14 বছর 4 মাস, ওকে।
এত কষ্ট করার দরকার নেই, খ নাম্বার বা গ নাম্বার এইভাবে বলেন। মোস্তাক আর তিশা না, ম্যাথ করেন, অন্যদিকে যে লাভ নাই। ওকে, সময় শেষ, ওভার। আপনারা মিলাই নেন, যারা পেরেছেন, যারা করতে পেরেছেন দেরি হলেও উত্তর জানান, আর যারা পারেননি তারা সলিউশনটা দেখে নেন। 20 জন বালক 15 জন বালিকার বয়সের গড় হচ্ছে 15 বছর। তাহলে 20 জন বালক আর 15 জন, মোট কিন্তু 35 জন। কতজন? 35 জন। এই 35 জনের গড় কত? গড় হচ্ছে 15 বছর। তাহলে সমষ্টি কত হবে বলেন তো? সমষ্টি হবে এই যে গড়, গড়কে আমার সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে গড়কে যদি আমি সংখ্যা দিয়ে গুণ করি কত হবে? 35, 15, 5 5 25, 3 5 15, 17। ঠিক আছে, এরপরে 35 একে 35, 5 7 5 12, আর হচ্ছে 3 একে 4। ক্যালকুলেশন কি ঠিক হইলো? 5 30 হচ্ছে 150, 5 5 25, 125, আর হচ্ছে 35। তাহলে এই যে 5 এখানে হচ্ছে একটা কি হবে? 5 হবে, 3 একে 4, হাতে 1 আছে, 525। তাহলে 525। ওকে, এবার বলতেছে বালকের গড় বয়স 15.5 হলে বালকদের, বালক কয়জন আছে? 20 জন। বালিকাদের গড় কত? আচ্ছা, বালকদের সমষ্টি আমরা বের করি। বালকদের সমষ্টি, বালকদের সমষ্টি কত বলেন তো? বালক কয়জন? বালকের গড় কত? 15.5। বালক কয়জন? 20। তাহলে 15.5কে 2 দিয়ে গুণ করলে 31, তাহলে 310। বালকদের সমষ্টি হচ্ছে 310, আর বালক আর বালিকা মিলায়ে সমষ্টি হচ্ছে আমার 525। এখন আমি যদি এই 525 থেকে 310 বিয়োগ করি, তাহলে যে 215 থাকতেছে, এই 215 জন কাদের সমষ্টি? বালিকাদের সমষ্টি। তাহলে বালিকা কয়জন আছে? 15 জন বালিকা আছে। বালিকা আছে কয়জন? 15 জন। তাহলে বালিকাদের গড় কত হবে? বালিকাদের সমষ্টি হচ্ছে আমার 315, একে আমার 15 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 15 15 225, কিন্তু 200 300 আবার কোথা থেকে আসলো 200? তাহলে 15 15 হচ্ছে আমার 225, কিন্তু এখানে আছে হচ্ছে আমার 215। তাহলে 15 দিয়ে যদি 215কে ভাগ দেই 14 পাবো। এই যে আমার 14, অবশিষ্ট আছে কত? 5/15। ঠিক আছে, তার মানে 14 পূর্ণ 5/15, এইটাকে আমি কাটাকাটি করলে কত হয়? 3 হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার, 14 পূর্ণ 1/3 বছর। তার মানে 14 বছর আর 1 বছরের 3 ভাগের 1 ভাগ। 1 বছর হচ্ছে আমার 12 মাস, 12 মাসের 3 ভাগের 1 ভাগ মানে 4 মাস। 14 বছর 4 মাস হচ্ছে আনসার। 2 এর বলতেছে ঘ নাম্বার, 2 এর ঘ নাম্বার বলেছেন অনেকজন। চলেন আমরা দেখি। 6 জন পুরুষ 8 জন স্ত্রী লোক এবং একজন বালকের বয়সের গড় হচ্ছে 35 বছর। ঠিক আছে, 6 জন পুরুষ 8 জন স্ত্রী লোক, 8 6 14, আর একজন, তার মানে 15 জন। মোট কয়জন হয়েছে? 15 জন। তাদের গড় হচ্ছে আমার কত? 35 বছর। তাহলে এই যে 6 জন পুরুষ, তাহলে 6 পুরুষ 8 স্ত্রী লোক এবং এক বালক মিলায় কত হচ্ছে? ওদের গড় হচ্ছে আমার 15, 35, আর ওরা 8 6 14 একে হচ্ছে আমার 15। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি ঘটনা দাঁড়াবে? ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি ঘটনা দাঁড়াবে? ক্যালকুলেশন যদি আমরা করি 15 আর হচ্ছে আমার 35, তাহলে 5 5 25, 3 5 15, আর 2 17, আর হচ্ছে আবার 35 আসতেছে কত? দেখছেন উল্টা লিখছি, 3 5 5 7 5 12, ওই যে 525, তো ওই ক্যালকুলেশনই তো ছিল, কি উল্টা একই ক্যালকুলেশন করলাম। এরপরে হচ্ছে তাহলে 525। ওকে, পুরুষদের গড় হচ্ছে আমার 40 বছর। পুরুষ কয়জন? পুরুষ হচ্ছে আমার 6 জন। তাহলে পুরুষের সমষ্টি কত? 4 6 24, 240। স্ত্রী লোকদের বয়সের গড়, তাহলে স্ত্রীদের বয়সের গড় যেহেতু দেওয়া আছে, স্ত্রীদের সমষ্টি কত হবে আমার? 34 গড় আর হচ্ছে 8। তাহলে আমরা বের করি 34, 4 8 32, হাতে আছে 3, 3 8 24, আর 3 হচ্ছে আমার
27। এখন এই যে 525 আছে, 525 থেকে আমাকে কি বের করতে হবে? 240 বিয়োগ দিতে হবে, তারপরে হচ্ছে আমার 272 বিয়োগ দিতে হবে। এই 240 আর 272 আমরা যদি এখানে দেখি, যোগ করে দেই, এখানে হচ্ছে 260 আর 240 কত হবে? 560 থেকে কত 12 বেশি, তাহলে এখানে আছে 512। এই 525 থেকে যদি আমরা 512 বিয়োগ দিয়ে দেই, তাহলে 13 বছর কিন্তু থাকতেছে। এটা হচ্ছে আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন টাইপের গড় থেকে। ওই শুধু যে গড় বের করেন এইগুলো আসবে না, হয়তো বলতে পারে ক্রিকেট খেলার ম্যাচ দিতে পারে। যে কিভাবে দিবে, যে ধরেন আপনার টার্গেট আছে হচ্ছে 280-তে টার্গেট, 50 ওভারের ম্যাচ, 280-তে টার্গেট রয়েছে, আমি 10 ওভারে করছি, বাংলাদেশের অবস্থা 10 ওভারে করছে 35 রান। এখন জেতার জন্য তার আসলে রিকোয়ার্ড রান রেট কত লাগবে, তার মানে বাকি যে রানগুলো রয়েছে, মোট যত ওভার আছে ওভার দিয়ে ভাগ করে দিতে হবে। এগুলো তো আমরা পারি, ঠিক আছে? এইরকম ধরনের প্রশ্নগুলাও পরীক্ষায় আসে। এবার চলুন, আমাদের গড়ের কাজ শেষ। আজকের ক্লাসের দ্বিতীয় সেগমেন্ট, সেটা হচ্ছে পরিমাপ থেকে। পরিমাপের জন্য আমাদেরকে যেটা করতে হবে, পরিমাপের জন্য আমাদেরকে যেটা করতে হবে, পরিমাপ পরিমাপ পরিমাপ, এখানে স্লাইড একটু মিসিং রয়েছে দেখতেছি। আচ্ছা, দেখেন স্লাইড যেটা মিসিং রয়েছে ওইগুলো হচ্ছে মুখস্থ পড়াশোনা একদমই, ওইটা হচ্ছে মুখস্থ রয়েছে। ওইটা আমি হচ্ছে আপনাদের এই যে গ্রুপে যখন করব, ইয়েটা দিব, পিডিএফটা দিব, তখন এইটার সাথে ওইটা অ্যাড করে দিব, ঠিক আছে? তার মানে এইটার সাথে গ্রুপে পিডিএফটা হচ্ছে আমি অ্যাড করে দিব, ওইটা আপনারা হচ্ছে একটু মুখস্থ করে নেবেন। আমি কিছু হচ্ছে মুখস্থর জন্য স্লাইড নিতে চেয়েছিলাম, ওইটা দেখতেছি সামাও এখানে অ্যাড হয়নি, আমি জাস্ট জায়গায় দিতাম। তবে এখানে হচ্ছে আমি যেটা বলতেছি, যেটা আপনাদেরকে একটু দেখাতে হবে, এটা আমি একটু দেখাই। যেমন ধরেন পরিমাপের এককের মধ্যে পানির যখন ভর, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আয়তন আছে, আমরা তো লিটারে পরিমাপ করি, তাই না? 1 লিটার, আপনারা জানেন 1 লিটার ইকুয়াল কত? এমএল, মানে আমরা জানি এমএলটা, আমরা জানি যেহেতু ওষুধের হচ্ছে সিরাপ আমরা যখন কিনি তখন দেখি 100 এমএল এর সিরাপ, তো এমএল মানে কিন্তু মিলিলিটার, তার 1 লিটার মানে কিন্তু 1000 মিলিলিটার। এখন এই যে এগুলা মিলিলিটার, লিটার, এই সবগুলা কিন্তু আমার আয়তনের একক। আমরা যে বাসা বাড়িতে বিভিন্ন বড় 1000 লিটারের যে হচ্ছে গাজি ট্যাঙ্ক, সেরা ট্যাঙ্ক ইউজ করি, সেইগুলা কিন্তু আমার এই যে 1000 লিটার পানি আটে, ওইটা কিন্তু 1 ঘনমিটার। তাহলে 1 ঘনমিটার পানি মানে কি? 1 ঘনমিটার মানে 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার, আর 1 লিটার মানে আবার 1000 কিন্তু মিলিলিটার। এই মিলিলিটারকে আমার কি বলা হয়? মিলিলিটার, 1 মিলিলিটার। এটাকে যখন আপনি পানির হিসাবটা করবেন, যেমন যদি বলা হয় 1 লিটার পানির ভর কত, 1 লিটার পানির ভর কিন্তু আমার 1 কেজি, 1 লিটার পানির ভর কিন্তু আমার 1 কেজি, ঠিক আছে? তো 1 যে এমএল, এইটা 1 এমএল কিন্তু আমার 1 গ্রামেরই সমান, এটা পানির ক্ষেত্রে। কিন্তু আমরা যদি বলি মধু, 1 লিটার মধুর ভর কত, এটা কি 1 কেজি হবে না 1 কেজির বেশি হবে বলেন তো? 1 লিটার পানির ভর কিন্তু 1 কেজির বেশি হবে। 1 লিটার, সরি, 1 লিটার মধুর হচ্ছে ভর কিন্তু 1 কেজির বেশি হবে, কারণ মধুর ঘনত্বটা পানির চাইতে বেশি। এই যে আপনারা যারা বিজ্ঞান, এটা যদিও এখন টপিক না, বিজ্ঞানের টপিক, আপেক্ষিক গুরুত্ব নামে একটা হচ্ছে টার্ম রয়েছে, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বর স্ট্যান্ডার্ড হচ্ছে আমার আপনার 1, কার সাপেক্ষে? পানির সাপেক্ষে। পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। পানির ঘনত্ব যদি সমান হয় তাহলে তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 হবে, আর পানির ঘনত্বের চাইতে যদি বেশি হয় তাহলে তার আপেক্ষিক গুরুত্ব 1-এর চাইতে বেশি হবে। এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। এবং মধু বলেন, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে তেলের কিন্তু আবার আপেক্ষিক গুরুত্ব কম, এই জন্য পানিতে কিন্তু তেল ভাসে। কারা পানিতে ভাসবে? যাদের আপেক্ষিক গুরুত্ব কম, তার মানে যাদের ঘনত্ব পানির চাইতে কম, তারা পানির উপরে ভাসবে।
আর যাদের আপেক্ষিক গুরুত্ব বেশি তারা পানির নিচে ডুবে যাবে। তো পানির ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে 1 ml মানে হচ্ছে 1 গ্রাম, এই ml মানে মিলিলিটারকে কিন্তু আবার বলা হয় 1 সিসি। সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে 1 সিসি যা সেটাই হচ্ছে 1 ml। 1 সিসি এবং 1 ml কিন্তু সেম জিনিস। এই যে সিসি যেটা, এটা কিন্তু সিসি কিউবিক সেন্টিমিটার, এইটা কিন্তু আবার 1 ml, তার মানে 1 সিসি ইকুয়াল 1 ml। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে 1 লিটার ইকুয়াল 1000 ml মানে হচ্ছে আমার 1000 সিসি মানে হচ্ছে আমার 1000 গ্রাম। কার ক্ষেত্রে? ফর পানি। এটা হচ্ছে পানির ক্ষেত্রে, এই জিনিসগুলো মাথায় নেবেন। আর গ্যালনের মাপ আছে, গ্যালন যেটা এখন কিন্তু প্রচলিত বাজারে, কিন্তু এইটা প্রচলন, কারণ আমরা সবকিছু এখন আমেরিকান বেজে চলে গেছি। আমেরিকানরা যেহেতু মেন পরাশক্তি, একমাত্র শক্তি যেহেতু আমেরিকা এখন বিশ্বের মধ্যে, এখন তার দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা বলা যায় না, যদিও আরেকটা শক্তির উত্থান হচ্ছে। আমেরিকাই কিন্তু মেন শক্তি। আগে কিন্তু গ্যালন সবসময় আমরা ইউকেটাই মাপা হইতো, ইউকে, ঠিক আছে, ব্রিটিশ যেটা, যে 4.5460 নয়। এখনো অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গ্যালনের কিন্তু এটাই ছিল, কিন্তু গ্যালনের যদি বলা হয় সবসময় আপনারা ইউএসটা ইউজ করবেন, 3.785। অপশনে যদি না থাকে তখন আপনারা এইটা দিতে পারেন গ্যালনের ক্ষেত্রে। তেল কিন্তু সবকিছু পরিমাপ কিন্তু গ্যালনে করা হয়। গ্যালনে বিশেষ করে আমেরিকাতে যদি যান সবকিছুই গ্যালনে হচ্ছে তৈরি করা, কেনা বেচা হয়, যদিও আমাদের দেশে হচ্ছে লিটারে কেনা বেচা হয়। টাকা গণনার ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে একটু মাথায় নিতে হবে। টাকা গণনার ব্যাপারগুলা একদম একক, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ইউজ করি। টাকাও কিন্তু আমরা 10 ভিত্তিক সংখ্যাতেই গুনি। দশমিক একক মানে 10-এর উপর পাওয়ার শূন্য, 10-এর উপর পাওয়ার শূন্য, পৃথিবীর যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য হওয়া মানে সেটাই 1 এক্সেপ্ট আমার কি 0, ঠিক আছে? তাহলে আমার এখানে 10-এর উপর পাওয়ার একক, এজন্য 10-এর উপর পাওয়ার 0 মানে 1, এটা একক স্থানীয়। এককের পরে যেটা হয় দশক, তারপরে যেটা হয় সেটা হচ্ছে শতক, 100 10 গুণ করে করে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে হাজার, 3টা শূন্য, তারপরে যেটা হয় সেটা হচ্ছে অযুত, 4টা শূন্য, তারপরে যেটা হয় অযুতের পরে লক্ষ, 5টা শূন্য, ঠিক আছে? এরপরে লক্ষর পরে যেটা নিযুত, এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6টা শূন্য। এরপরে যেটা কোটি, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা শূন্য, ঠিক আছে? তার মানে আমরা ইংরেজিতে, বাংলা, এটা কিন্তু বাংলাদেশীয় পরিমাপের কথা বলতেছে, বাংলায় এই যে নিযুত একের, আমার যে এটা 1 লক্ষ, এই 1 লক্ষর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কিন্তু নিযুত পাওয়া যায়। তাহলে বলতে পারি না 1 নিযুত ইকুয়াল 10 লক্ষ। আবার এই যে আমরা যদি এই নিযুতের সাথে যদি 10 গুণ করি তাহলে কিন্তু আমি কোটি পাওয়া যায়। সো 1 কোটি ইকুয়াল কিন্তু আমার 10 নিযুত। এই যে নিযুত যেটা আমাদের দেশীয় পরিমাপ, এইটাকে কিন্তু আমেরিকানদের বলে, এটা হচ্ছে আমার আপনার মিলিয়ন, এটা হচ্ছে আপনার লাখ। আর করোড় যেটা 1 করোড়, ঠিক আছে, এই করোড়েরটা আসলে কোনো স্ট্যান্ডার্ড মাপ না। ক্যালকুলেশন যখন সবসময় আপনারা কোনো গাণিতিক বা হচ্ছে আপনার আর্থিক কোনো বিষয় আশয়গুলো ক্যালকুলেটেড হয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল যখন আপনার প্যারামিটারে, তখন সবকিছু মিলিয়ন আর বিলিয়নে হিসাব হবে। তো কোটি হচ্ছে আমাদের এই দেশগুলাতে, সাউথ এশিয়াতে হচ্ছে কোটিটা অনেক বেশি প্রচলিত, কিন্তু এই যে মিলিয়নের পরে কিন্তু সবসময় দেখবেন বিলিয়নে হিসাব হবে। বিলিয়নের পরে যত বাজেটগুলা যদি আপনারা খেয়াল করেন যে বাংলাদেশের বাজেট কত, ঠিক আছে, এটা দেখবেন যে 500-র উপরে চলে গেছে, 500 বিলিয়নের উপরে এখন যদি বাজেট যদি বলি। যদি বলা যায় যে আমেরিকান বাজেট কত, ওদের কিন্তু ট্রিলিয়ন, তার মানে 30 ট্রিলিয়নের মতো তাদের বাজেট। যদি বলা হয় যে চীনের আসলে বাজেট হচ্ছে, বাজেট সরি না, মানে জিডিপির কথা এটা বলা লাগতো, বাজেট না, জিডিপি, ঠিক আছে, বাজেট আবার এত না, ঠিক আছে? তো যদি আমরা যদি বলি যে চীনের হচ্ছে জিডিপিটা কত, তখন সেটা কিন্তু 22 ট্রিলিয়নের মতো। তো এখান থেকে যেটা আমরা আসলাম যে 1 নিযুত মানে হচ্ছে আপনার কত, 10 লক্ষ। এই যে নিযুতটা অ্যাকচুয়ালি হচ্ছে মিলিয়ন, মিলিয়নের হচ্ছে পরিমাপ। এই জিনিসগুলো কিন্তু আপনার আমেরিকান স্টাইলে। আগে প্রথমে আমি যদি এখানে বলি যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে আমার 10
লাখ, 1 বিলিয়ন এইটা আবার মানে হচ্ছে আপনার যদি ইয়েতে যাই 1000, যদি আমরা বিলিয়ন যদি দিয়ে সেটা কিন্তু 100 কোটি। 1 বিলিয়ন এইটা হচ্ছে আমার তাহলে কত হবে বলেন? 1000 মিলিয়ন। ঠিক আছে, এবারে যদি আসেন যে এই যে 1 কোটি মানে 10 নিযুত, যদি আপনার করোড় হিসাব যান 1 করোড় ইকুয়াল কত, এইটা কিন্তু আপনার 10 মিলিয়ন। এবার যদি ট্রিলিয়নের হিসাবটা দেখেন 1 বিলিয়ন মানে হচ্ছে 1000 মিলিয়ন, এবং 1 যদি ট্রিলিয়ন দেখেন তাহলে এটা কিন্তু আবার 1000 বিলিয়ন। ঠিক আছে, তার মানে এই যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সবার মধ্যে পার্থক্য কিন্তু 1000 করে করে, মানে কত গুণ করে? 1000 গুণ করে। আমাদের দেশের তাহলে হিসাবে যদি আপনারা বলেন যে এই যে 1 করোড় মানে হচ্ছে আপনার 10 মিলিয়ন, 10 মিলিয়ন হচ্ছে আপনার কত? 10 মিলিয়নে তাহলে যেটা হয় 1 কোটি। এখন 10 বিলিয়ন মানে 1 কোটি, এই যে 1 বিলিয়ন যেটা বলছেন, তাহলে 1 বিলিয়নকে আমরা কি লিখতে পারি? 1 বিলিয়ন ইকুয়াল 1000 মিলিয়ন। তো 1000 মিলিয়নকে যদি আপনি কি করে ফেলেন, 1000 মিলিয়নকে যদি 10 দিয়ে ভাগ করেন, 10 মিলিয়ন মানে 1 কোটি, তাহলে কিন্তু 100 করোড়। এটা আমরা কিন্তু অনেক বেশি করি যে 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, 1 বিলিয়ন মানে 100 কোটি। তো এই ক্যালকুলেশনগুলো আপনাদেরকে মাথায় একটু মুখস্থ রাখতে হবে, যে পরিমাপগুলা ব্রিটিশ বিভিন্ন বইতে আপনারা পাবেন যে ব্রিটিশে যেমন হচ্ছে আমরা যদি বলি 1 বিলিয়ন, 1 বিলিয়নের একের উপরে হচ্ছে আপনার পাওয়ার কয়টা থাকে? 10 এর উপরে পাওয়ার কত থাকে বলেন তো? 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9, 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, ধরেন 1 বিলিয়ন টাকা মানে কিন্তু 10 টু দি পাওয়ার 9 টাকা, যদি এটা টাকার কথা বলি। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমেরিকান, ইউএস স্ট্যান্ডার্ড। আমরা যদি বলি হিস্টোরিক্যাল, মানে ইতিহাসের অনেক পূর্বে প্রিভিয়াসে কিন্তু আমার ইউকেতে যেটা ছিল, যেটাকে লং স্কেল বলা হয় ক্যালকুলেশনের ক্ষেত্রে, এখন যদিও কি হয় সম্ভবত আমার যদি খুব খেয়াল আছে, যদি 1974-এর দিক থেকে যুক্তরাজ্য, তার মানে ইংল্যান্ড বলেন, এই ইউকেও কিন্তু আমেরিকানটাই এখন ক্যালকুলেশনে করে, ব্যবহার করে সব জায়গাতে। তার মানে বিশ্ব যেহেতু আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে, আগে কিন্তু ইউকে, তার মানে ব্রিটিশদের হচ্ছে আপনার 1 বিলিয়ন কত ছিল জানেন? 1 বিলিয়ন ছিল কিন্তু 10 টু দি পাওয়ার 12। 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার কত ছিল? 12 ছিল। যেটা হচ্ছে ইউএসএ, আমেরিকাতে কিন্তু 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9। 1000-এর কিন্তু একটা ডিফারেন্স ছিল। তাহলে এখন আমরা যেটা বলি যে 1 বিলিয়ন মানে হচ্ছে 1000 মিলিয়ন, কিন্তু এই হচ্ছে ইউকে হিসেবে ছিল 1 বিলিয়ন মানে হচ্ছে আপনার 1000-এর জায়গায় তাহলে কি হবে? 1 ইন্টু 1-এর ডানে আপনার আরো 3টা শূন্য, 6টা শূন্য, তার মানে 10 লাখ হচ্ছে আপনার মিলিয়নের সমান হবে। তো এইগুলো এখনকার পরীক্ষাতে আসার কথা না। যদি ইউকে তা আসে, যদি বলে যে ব্রিটিশদের হিসাব যদি বলে, তার মানে সেটা কিন্তু লং স্কেল আগের বলতেছে। পরীক্ষায় যদি কোনো পরীক্ষাতে আপনারা পান, তখন হচ্ছে আপনারা যেটা করবেন যে আমাদের যেটা তার সাথে 1000 গুণ করে দিবেন। 1000 কত করে দিবেন? গুণ করে দিবেন। এই কাজটা একটু করবেন আপনারা। ওকে, যদি এবার যদি একটু বলেন যে আপনাদেরকে যদি অনেক সময় পরীক্ষাতে কি করতে বলা হয়, এইটা তো হচ্ছে করলাম। ধরেন পরীক্ষাতে আপনাদেরকে বলছে এই ধরেন সাপোজ হচ্ছে বলছে যে প্রশ্ন ধরেন 8 কোটি প্রশ্ন করছে, 8 কোটি ইকুয়াল কত হচ্ছে অযুত, এরকম একটা প্রশ্ন করছে। যদি এরকম করার কথা না, মানে একটা হাইস্টে একটা প্রশ্ন করছে, তখন যেটা করবেন এই যে কোটির নিচে 8 দিয়ে দিবেন, আর এই যে অযুত আছে না, অযুত কত অযুত, অযুতের জায়গায় নিচে শূন্য দিবেন, অযুতের মাঝে যে লক্ষ নিযুত ছিল সব শূন্য দিয়ে দিবেন।
তার মানে 8 কোটি ইকুয়াল কি পাইলেন, 8-এর ডানে কয়টা, 3টা শূন্য পাইছেন, তাহলে কত হলো 8000। তাহলে আপনার হবে 8 কোটি ইকুয়াল 8000 অযুত। ঠিক আছে, অনুরূপভাবে যদি বলে যে 1 নিযুত ইকুয়াল কত অযুত, তাহলে 1 নিযুত ইকুয়াল এখানে 1 বসান, এখানে 2টা শূন্য, তাহলে 100 অযুত। 1 নিযুত মানে হচ্ছে 100 অযুত। এইভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিজে একটু খাতায় লিখে একটু চেষ্টা করবেন, দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এবারে আসেন যে 10-এর সূচকগুলো একটু আমাদেরকে জানতে হবে। এটা জানা বলতে আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ যেমন এটা যদি আমি বলি, আবার মুখস্থ করছিলাম সেই আপনার হচ্ছে ক্লাস 9-এ থাকতে মুখস্থ, তখনকার পদার্থ বইয়ে এই এক্সা পেটা টেরা গিগা ন্যানো, আপনার হচ্ছে যদি উপর থেকে আসতাম আমরা এক্সা পেটা টেরা গিগা, তারপরে হচ্ছে মেগা, মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, এইভাবে যে এই সিরিয়ালে যে মুখস্থ করেছিলাম ওইটা এখনো কিন্তু মুখস্থ আছে। প্রতি জায়গাতে ডিফারেন্স কত করে, 10 করে করে 100 করে করে কমবে, তার মানে পাওয়ার 3 করে কমবে কমবে। যেমন দেখেন 10 টু দি পাওয়ার 18 হচ্ছে এক্সা, এরপরে পাওয়ার 3 কমা মানে কি 10 টু দি পাওয়ার 15, এটা হচ্ছে পেটা। তার আবার পাওয়ার 3 কমে যাওয়া মানে 10 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে টেরা। এর আবার 3 কমে যাওয়া 10 টু দি পাওয়ার 9 হচ্ছে আমার গিগা। এই গিগাটা আমাদের সাথে প্রচুর হচ্ছে আমাদের পরিচিত, কারণ আমরা জানি 1 জিবি আমরা ইন্টারনেটের কথা বলি, 1 জিবি মেমোরির কথা বলি, 1 গিগাবাইটের কথা বলি। তো এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আবার মেগার কথাও বলি, কারণ 1 এমবি এত এমবিপিএস, মেগার কথা বলি যে একটা ফাইলের হচ্ছে কত এমবি একটা ফাইল, তার মানে এটা কিন্তু মেগা 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, আবার মেগা ওয়াটের কথা বলি, 1 মেগা মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 10 লক্ষ, 10 লক্ষ মানে 1 মিলিয়ন। ঠিক আছে, এই এই ক্যালকুলেশন মানে কম্পেয়ারগুলো আপনার নিজে নিজে করে নিতে হবে, দিয়ে আপনাকে মাথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। যখন পরীক্ষাতে বলতেছে যে এত মেগাওয়াট হচ্ছে ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের কি তৈরি করা হচ্ছে, তাহলে এত মেগাওয়াট 1050 মেগাওয়াট, এইটা হচ্ছে তাহলে কত ওয়াট আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, তারপরে এই যে 3 পর্যন্ত এত দূর আছে, এরপরে হচ্ছে আপনার এক এক করে করে দুইটা আছে, কারণ হেক্টো আসে, হেক্টো মানে 100, 1 হেক্টো মানে হচ্ছে আমার 100, 10 এর উপর স্কয়ার মানে 100, তারপরে হচ্ছে ডেকা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 মানে 10, ডেসি সেন্টি, সেন্টি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 মিটার। উল্টা ভাবে বললে এখান থেকে আপনারা যত নিচের দিকে যাবেন, যেমন 10 টু দি পাওয়ার -2, তার মানে বড় কে, ডেকা কিন্তু বড়, ডেকা কিন্তু আপনার কি বড়, আর নিচের দিকে সবগুলো ছোট, 10 টু দি পাওয়ার -2 মানে ছোট। তখন আপনারা করবেন এরকম ভাবে, যেমন 1 মিটার ইকুয়াল, তাহলে সেন্টি মানে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 মানে কত, 1 ডিভাইডেড 10 টু দি পাওয়ার স্কয়ার, তার মানে 1 ডিভাইডেড বাই 100। এজন্য 1 মিটার ইকুয়াল 100 হচ্ছে আপনার সেন্টিমিটার, সেন্টিমিটার ছোট একক। তারপরে যদি মিলির কথা বলে, এই যে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 মানে 1 এর নিচে 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 মানে 1000। এজন্য 1 মিটার ইকুয়াল হচ্ছে 1000 আপনার মিলিমিটার। ঠিক আছে, তার মানে মিটারটা বড়, 1 মিটার মানে 1000 হচ্ছে আপনার মিলিমিটার, এরকম করে বাড়বে। সো যদি আপনার ন্যানোর কথা বলে 1 মিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -6, এই যে 6 থাকা মানে কিন্তু এটা 10 লাখের একটা কিন্তু হিসাব আছে। এজন্য বলবো 1 মাইক্রোমিটার মানে কত, 1 মাইক্রোমিটার মানে 1 মিটারের 10 লাখ ভাগের 1 ভাগের সমান। উল্টা করে যদি বলি মিটার বড়, তাহলে 1 মিটার মানে এক এক হচ্ছে আপনার মাইক্রোমিটারের 10 লাখ গুণ। আরেকটা আমরা উল্টা করে বললে বলতে পারি 1 মিটার মানে 10 লাখ মাইক্রোমিটার, 1 মিটার মানে 10 লাখ মাইক্রোমিটার। তাহলে প্রথম যে কাজটা হবে, শর্টকাট বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু আপনাকে আগে তো মুখস্থ করতে হবে জিনিসটা। ঠিক আছে, এতটুকু কষ্ট কিন্তু আপনাকে করতে হবে। এইটা হচ্ছে মনে থাকে না, মনে থাকে না হচ্ছে আপনি মনে রাখার চেষ্টা করেন নাই, মনে থাকবে, থাকবে না কেন, আমার যেহেতু থাকছে আপনারও থাকবে। ঠিক আছে, ফেমটোটো এই জিনিসগুলো। এবার এমসিকিউ গুলো একটু দেখেন, 1 কুইন্টাল উপরে যে স্লাইডগুলো, সেই স্লাইডে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ছিল। কুইন্টাল মানে 1 কুইন্টাল মানে হচ্ছে আপনার
100 কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি। 1 টন কত? মেট্রিক টন মানে কিন্তু 1000 কেজি। তাহলে কুইন্টাল আর টনের মধ্যে সম্পর্ক কত? 100 দিয়ে ভাগ করলে 10 কুইন্টাল। 1 টন ইকুয়াল কিন্তু আবার 10 কুইন্টাল। এই জিনিসগুলা কুইন্টাল তারপরে হচ্ছে আপনার টনের কিন্তু হিসাব আপনার মাথায় নিতে হবে। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1000 কিলোগ্রাম কত? 1000 কিলোগ্রাম কত বলেন? 1000 কিলোগ্রাম মানে হচ্ছে আপনার, কিলোগ্রাম মানে কেজি, মানে 1 হচ্ছে আপনার টন, এইটা আপনার হচ্ছে 10 কুইন্টালের সমান। তাহলে ক নাম্বার? ঠিক আছে। 1 কিলোগ্রাম চালের দাম যদি 8.50 টাকা হলে 1 কুইন্টাল চালের দাম কত? তাহলে 1 কিলোগ্রাম চালের যে দাম এর সাথে কত গুণ হবে বলেন তো? 1 কুইন্টাল মানে কি? 100 কেজি। তাহলে 1 কেজির দাম যা, তার সাথে আপনার অবশ্যই 100 গুণ করতে হবে। 100 গুণ করলে 2 ঘর আগে দশমিক চলে যাবে, 850 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আপনার ক্যালকুলেশন। যদি বলেন এক বর্গমিটার, আচ্ছা কাহিনীটা বুঝতে পারছি, স্লাইডের এই গ্যাঞ্জাম হওয়ার কথাটা বুঝতে পারছি, যে যে মুখস্থ জিনিসগুলো ছিল, এটা হচ্ছে আসলে বর্গমিটার, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো 1 বর্গমিটার ইকুয়াল কত বর্গ সেন্টিমিটার? এইটা হচ্ছে প্রশ্ন। 1 বর্গমিটার মানে 1 বর্গমিটার, এইটার জন্য আগে 1 মিটার ইকুয়াল কত? মিটার ইকুয়াল কত সেন্টিমিটার বলেন? 1 মিটার ইকুয়াল কিন্তু 100 সেন্টিমিটার। এখন যখনই বর্গ বলছে উভয় পক্ষকে বর্গ করতে হবে। এই যে 1 মিটার ইকুয়াল কিন্তু আপনার 100 সেন্টিমিটার। এখন যদি বর্গ করেন তাহলে উভয় পক্ষ, এই পাশে বর্গ করলে 1 এর উপর স্কয়ার মানে 1ই হবে। সো 1, এই পাশে বর্গ যদি আপনি করেন তাহলে 1 বর্গ মিটার হয়ে যাবে। আর এই পাশে বর্গ করলে 100 এর উপর বর্গ মানে 100 কে 100 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 1 এর ডানে 4টা, 10,000 হচ্ছে বর্গ সেন্টিমিটার। খ নাম্বার হচ্ছে আনসার। 1 এইটা হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার। আর 1 হচ্ছে এইটা কিলোমিটার। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত, মানে হচ্ছে স্লাইড হচ্ছে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, আপডেটেড স্লাইডটা হচ্ছে নেওয়া হয়নি, এটা হচ্ছে রিপ্লেস হয়ে গেছে। 1 হচ্ছে মিলিমিটার জায়গাতে হচ্ছে 1 কিলোমিটারের কত অংশ? দেখেন 1 মিলিমিটার, আমরা যদি 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার, এই কিলোমিটার আমরা কি পরিমাপ আমরা যদি করি রাস্তাঘাট, 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। আর 1 মিটার আমার মানে কত বলেন? 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে এই যে মিটার থেকে আবার যখন মিলিমিটারে যাব, 1 মিটার ইকুয়াল 1000 মিলিমিটার, তাহলে 1000 মিটার ইকুয়াল, একে যদি মিলিমিটারে নিয়ে যেতে চাই আবার 1000 দিয়ে আমি গুণ করব, বড় থেকে ছোট এককে যাচ্ছি। এখানে আসবে কত? 1 এর ডানে 1 2 3 4 5 6, 6টা হচ্ছে আপনার শূন্য, 1 মিলিমিটার। 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 10 লাখ মিলিমিটার। এখন প্রশ্নে বলছে 1 মিলিমিটার কত কিলোমিটারের হচ্ছে, কত কিলোমিটারের কত অংশ 1 কিলোমিটারের। তাহলে উল্টা কাজ করতে হবে, আপনি লেখেন এইভাবে, 1 এর ডানে কত, এই যে এইভাবে আমরা করলে 1 কিলোমিটার ইকুয়াল 10⁶ মিলিমিটার। সুতরাং 1 মিলিমিটার ইকুয়াল কত হবে? 10⁻⁻6 মিটার। উল্টা 10⁻⁻6, তার মানে 1 কে আসলে 1 এর ডানে 6টা শূন্য দিয়ে ভাগ করে দিতে হবে। খ নাম্বারটা ইয়েস। এবার দেখেন এটা হচ্ছে মিলিমিটার। হ্যাঁ, 1 মিলিমিটার কত কিলোমিটার কিলোগ্রামের সমান? 1 মিলিগ্রাম, মিলিগ্রাম, এটা আপনারা সবাই জানেন। 1 কেজি লবণ, 1 কিলোগ্রাম মানে তো কেজি, কিলো কেজি। 1 কিলোগ্রাম কত গ্রামের সমান? 1000 গ্রামের সমান। তো বলতেছে এই যে 20,573.4 এত কিলোগ্রাম, এত গ্রাম কত কিলোগ্রাম, একে 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 20.57, 20.57, এই যে ঘ নাম্বার হচ্ছে আনসার।
এইটার জন্য আমি যে আপনাদেরকে বলি যে কতগুলা পড়বেন, আপনাদের কাছে অলরেডি আছে যারা বইটা নিয়েছেন। এই যে যে বইটা রয়েছে অল ইন ওয়ান, এই বইটার গণিত অংশের শুরুতে পরিমাপ বলে যে জায়গা আছে, ওখানে দেখবেন যে এক পেজের হচ্ছে পরিমাপের বিভিন্ন জিনিসগুলো দেওয়া আছে। ওই কয়টা জানলে আপনাদের আর দরকার নাই, ঠিক আছে? এই বই থেকে আপনারা পরিমাপ থেকে সবগুলা করে ফেলবেন। বই থেকে এই অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, এখানে যে ম্যাথের ব্রিফ আলোচনা রয়েছে সেই জায়গাতে কিন্তু আছে। ইয়েস, এইগুলা কিন্তু মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বলা যায়, খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। সো ক্লাস হচ্ছে আজকেরটা এখানেই শেষ হয়েছে। আজকের মুখস্থ নির্ভর পড়াশোনা সচরাচর অন্য গণিত ক্লাসের মতো আজকের ক্লাসটা মানে এনজয় না করারই কথা, কারণ মুখস্থ নির্ভর পড়াশোনা আছে আজকের। এই মুখস্থ নির্ভরগুলো জমায় রাখছেন কাদের মুখস্থ আছে বলেন তো? যারা ছোটবেলায় একটু পড়াশোনা করছেন ভালো করে, আর যারা একটু ছোটবেলা থেকে বেশি ফাঁকি ফাঁকি দিয়ে দিয়ে আসছেন তাদের এখন এই পরিমাপগুলা জমা পড়ে গেছে। না হলে যে পরিমাপগুলা, যেমন যদি বলি লিটার থেকে মিলিলিটার, তারপরে হচ্ছে আপনার গ্রাম, তারপরে যে আপেক্ষিক গুরুত্বর কথা বলছি, তারপরে অযুত লক্ষ্য নিযুত কোটি, যেগুলা হচ্ছে আমরা ছোটবেলা 3-4 পড়াশোনা ছিল, ঠিক আছে? তো এই যে ছোটবেলায় যদি আপনি অল্প অল্প করে প্রতি ক্লাসে মুখস্থ না করে করে ফাঁকি দিয়ে আসছেন, দিয়ে এখন হয়ে গেছে জমা পড়ে গেছে, যে কারণে ব্রেনে চাপ পড়বে। না হলে এই পড়াশোনাগুলো এখন ওইভাবে নতুন করে মুখস্থ করার দরকার ছিল না। নতুন করে কি মুখস্থ করার দরকার ছিল আমি আপনাকে বলি, গ্যালনের হিসাবটা মুখস্থ করার দরকার ছিল, হয়তো কুইন্টালের হিসাবটা মুখস্থ করার দরকার ছিল, কিন্তু টনের হিসাব মুখস্থ করার দরকার নাই। কারণ টনের হিসাব এই বয়সে যদি আপনি টন, 1 টন ইকুয়াল কত কেজি এটা না জানেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে আছেন কোন জেনারেল নলেজের দিক থেকে। কারণ বাজারে টনে প্রচুর কেনাবেচা হয়, পেপার পত্রিকা পড়তে গেলেও টনের হিসাব আসবে সব জায়গাতে, ঠিক আছে? আমি এখানে বলতে পারি যে আপনার ওই গ্যালনের হিসাবটা না হইতে পারে। তারপর আরো কিছু জিনিস আছে, যেমন ফার্লং এর ব্যাপার আছে, ছন্দরের ব্যাপার আছে, হ্যাঁ, যেগুলো আগে গন্ডার ব্যাপার আছে, যেগুলা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব এবং এই বইতে কিন্তু সবগুলো আছে। এগুলা অবশ্যই পড়বেন। পরীক্ষাটা যে নেওয়া হবে এই চ্যাপ্টারের উপরে, তখন কিন্তু আপনাকে প্রশ্ন কিন্তু ভেতর থেকে করা হবে। সো এটা কিন্তু ফেস করতেই হবে। মিলিয়ন বিলিয়ন তো কিছুই না ভাই, মিলিয়নের ব্যাপারটা আমি আবার একটু বলে দেই এখানে। বিলিয়ন যদি বলে, দেখেন ইন্টারন্যাশনালে বিলিয়ন, ঠিক আছে? ইন্টারন্যাশনালে সবসময় যেটা হবে সেটা আমি বলি, মিলিয়ন বিলিয়নে হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে আপনার এই ইয়েগুলা হবে, মানে পরিমাপগুলা হবে। তো বিলিয়ন মানে কি? 1 বিলিয়ন, বিলিয়নটা একটু বড় একক। 1 বিলিয়ন মানে হচ্ছে 1000 মিলিয়ন। এবার আসেন 1 ট্রিলিয়ন, ট্রিলিয়ন আবার বিলিয়নের চাইতেও বড়। 1 ট্রিলিয়ন ইকুয়াল হচ্ছে 1000 বিলিয়ন। সম্ভবত এদের সাথে এস হয় না, এই ইয়ের হচ্ছে আপনার মানে গ্রামাটিক্যাল একটা রুলস আছে, এদের সাথে সম্ভবত আপনার এস হয় না মিলিয়ন বিলিয়নের সাথে, আমার এই মুহূর্তে সঠিক খেয়াল নাই। তো আপনারা সেইটা একটু সাইডে রাখবেন, যেটা সঠিক হয় এসটা সেটা দিবেন। 1 বিলিয়ন মানে 1000 মিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে 1000, এরপরে জিলিয়ন আছে, ওইদিকে আমরা না যাই, কারণ এই দুইটাই আপনাদের বেশি জানতে হবে, 1 মিলিয়ন আর বিলিয়ন আর হচ্ছে ট্রিলিয়ন। এবার আসেন এই মিলিয়নের সাথে লাখের হিসাবটা একটু জুড়ে দিতে হবে। 1 মিলিয়ন মানে হচ্ছে আপনার 10 লাখ, তার মানে বাংলায় 10 লক্ষ, ঠিক আছে? এবার একটু চিন্তা করেন, 1 কোটি, ইংরেজিতে যেটা করোড়, তাহলে বাংলায় কি? আমাদের যেহেতু এটা প্রচুর প্রচলিত, 1 কোটি মানে হচ্ছে আপনার 10 মিলিয়ন। এবার আসেন 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে 10 কয়টা মিলিয়ন আছে? 10টা মিলিয়ন আছে। 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 10 লাখ আমি যদি গুণ করে দেই, তাহলে 10 10 100 লাখ। 1 কোটি 100 লাখ, আমরা এই ছোটবেলায় হিসাব শিখছি না, 100 লাখে 1 কোটি হয়। এবার তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের যে হিসাবটা 1 কোটি ইকুয়াল 10 মিলিয়ন, এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 কোটি মানে হচ্ছে 10 মিলিয়ন, 1 কোটি মানে হচ্ছে 10 মিলিয়ন, 10 মিলিয়নে 1 কোটি হয়। এখন অনেক বেশি সবকিছু, বাজেট টাজেট থেকে শুরু করি সবকিছু আপনার কি বিলিয়নে বলা থাকবে। তাহলে 1 বিলিয়ন
1 বিলিয়ন মানে হচ্ছে আপনার 100 মিলিয়ন, সরি 1000 মিলিয়ন। এখন 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, আর 10 মিলিয়ন মানে হচ্ছে কোটির, যদি কথাটা বলি আমাদের যে 1 কোটি মানে হচ্ছে আমার 10 মিলিয়ন। তাহলে এই যে 1000 মিলিয়নকে এবার যদি আপনারা 1000কে 10 দিয়ে ভাগ করেন তাহলে থাকতেছে কত, 100 না? তাহলে 1 বিলিয়ন মানে হচ্ছে আপনার কি হচ্ছে, 1 বিলিয়ন মানে তখন হচ্ছে 100 কোটি। এজন্য আমরা আমাদের দেশে 1 বিলিয়ন মানে 100 কোটি আমরা দেখা হয়, 1 বিলিয়ন মানে 100 কোটি। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, এখানে কোটির হিসাবেও আসবে না, লাখের হিসাবেও বলবে না, সব মিলিয়ন ট্রিলিয়ন আর হচ্ছে বিলিয়নে আসবে। এই যে 1 মিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, 100 কোটিতে এবার যদি আপনারা আসেন যে 1 মিলিয়ন মানে 10 লাখ, 1 লাখ মানে কত, 10 টু দি পাওয়ার 5, 1 লাখ মানে হচ্ছে একের ডানে কয়টা শূন্য, 5টা শূন্য। তাহলে এই যে 10 লাখ মানে কি, একের ডানে 10টা শূন্য, 10 টু দি পাওয়ার 6। তাহলে 1 বিলিয়ন মানে কত হবে, 100 মিলিয়ন, তাহলে 10 টু দি পাওয়ার 9, 1000 গুণন 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9। এক হচ্ছে আপনার ট্রিলিয়ন মানে তাহলে কত হবে, ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12। এবারে আমি আপনাদেরকে বলি, এই যতভাবেই মুখস্থ করেন আপনি ভুলে যাবেন যদি আপনার রেগুলার প্র্যাকটিস না থাকা হয়। এই জন্য কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছেন আর পত্রিকা পড়বেন না, এই ব্যাপারটা করা যাবে না। পত্রিকায় পড়লে বাজেটের ব্যাপার আসবে, গ্যাসের ব্যাপার আসবে, সব কিছুরই ক্যালকুলেশনে দেখবেন মিলিয়ন বিলিয়নে দেওয়া থাকে, তখন বারবার আপনি কি করবেন, সেটার একটু হিসাবটা নিজের সাথে মিলাই নেবেন যে আপনি বিলিয়ন থেকে কোটিতে কনভার্ট করতেছেন, সবকিছু কনভার্ট করতে পারতেছেন কিনা। এই যে ব্যাপারটা আসলো যে 1 বিলিয়ন সমান সমান, দেখেন আমি কি কোনো কিছু মুখস্থ রাখছি ওইভাবে কিন্তু না, প্রত্যেকটা একটার সাথে আরেকটা রিলেটেড, কিন্তু কিন্তু ভুল হবে না। ভুল হবে না কি কারণে, কারণ আপনি জিনিসটা বেস থেকে জিনিসটা আপনি বোঝেন যে 1 লাখ হইতে গেলে 100টা হাজার লাগে, 100 হাজারে 1 লাখ হয়, 100 লাখে হয় 1 কোটি, 10 লাখে হয় 1 মিলিয়ন, 1 কোটি যেহেতু 100 আমার 1 কোটি মানে 100 লাখ, তার মানে 1 কোটি মানে হচ্ছে 10 মিলিয়ন। ঠিক আছে, এবার যদি আমরা আসি বিলিয়ন, 1 বিলিয়ন মানে হচ্ছে 1000, 1 বিলিয়ন মানে হচ্ছে 1000 মিলিয়ন, 10 মিলিয়নে যেহেতু 1 কোটি, তাহলে 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। 1 কোটি মানে কত বলেন তো, 1 কোটি মানে 1 কোটি মানে হচ্ছে একের ডানে কয়টা, 7টা শূন্য, তার মানে 10 টু দি পাওয়ার 7। তাহলে 1 বিলিয়ন মানে 100 কোটি, এখানে আরো 2টা শূন্য, এজন্য সাথে সাথে আরো 2টা যোগ করে 9টা, 10 টু দি পাওয়ার 9, 1 বিলিয়ন। এই দেখেন 1 বিলিয়ন। তো আমাদের প্রবলেমটা হয় এই কোটির সাথে, যখন আমি এদেরকে আবার কম্পেয়ার করতে যাই মিলিয়নের সাথে কোটি, কোটিটা তো ইন্টারন্যাশনাল হয়ে হচ্ছে আপনার কি ব্যবহার হয় না বললেই চলে, এই আমাদের দেশগুলোতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। পরীক্ষাগুলো ভালো করে দেন, আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।